নমস্কার, আমি মনালি বসু চুচুড়া থেকে এসেছি লাইভ ভিডিও করবার জন্য। আমাকে কি দেখা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে? তাহলে একটুখানি কেউ কমেন্ট বক্সে একটু জানান যে আমাকে দেখা যাচ্ছে কি না, তাহলে আমি আমার এই লাইভ প্রোগ্রামটা চালু করতে পারবো। দেখা যাচ্ছে কি? একটু অপেক্ষা করছি, কেউ যদি একটু বলেন যে দেখা যাচ্ছে কি না। দেখছি যে কেউ ভিউয়ার্স এসেছেন একজন, তাহলে সম্ভবত দেখা যাচ্ছে। দুজন ভিউয়ার্স এসছেন। আমি আরেকবার নতুন করে শুরু করছি। নমস্কার, আমি চুচুড়া থেকে মনালি বসু এসেছি কাব্যপট পত্রিকার পেজে আমার প্রথম লাইভ ভিডিও করবার জন্য। সম্পাদক মশাই বলছেন যে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করুন। ফ্রন্ট ক্যামেরায় আমি করেছি, দেখা কি যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে, তাহলে ঠিক আছে। নমস্কার, কাব্যপট পত্রিকা এবং সম্পাদককে আমি আমার অনেক ধন্যবাদ জানাই যে কাব্যপট পত্রিকার পেজেতে আমাকে এই লাইভ ভিডিওটা করবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এবারে আমার লেখাগুলো আস্তে আস্তে শুরু করতে চলেছি। প্রথমেই জানাই যে মহালয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা শারদোৎসবের জন্য অপেক্ষা করে রয়েছি। আমরা মাতৃরূপে নারী বন্দনা করতে আগত, প্রায় মাতৃরূপের নারী বন্দনাতে নারী শক্তির বন্দনা করতে চলেছি এই শারদোৎসবে। তাই আজকে আমি নারীর ওপরে লেখা আমার কিছু লেখাকে এনেছি আমার পড়ার ডালি হিসাবে সাজিয়ে। মূলত নারী বিষয়ক লেখাগুলো আমি আজকে পাঠ করব। প্রথমে আমি চলে যাচ্ছি শারদোৎসবের আঙিনায় দাঁড়িয়ে। আমাদের প্রতি বছর যেরকম আমাদের মনের ভাব আসে, সেই হিসাবে প্রথম কবিতা পড়ছি, মা আসছে। নীল আকাশে ভেসে বেড়ায় পেজা তুলোর মেঘ, ঝকঝকে কাঁচে রোদ আনলো খুশির বেগ। মাটির পৃথিবীতে আজ সাদা কাশের মেলা, সোনালি ফসল ফলায় চাষি, শরৎ আজ সেজেছে ঢেলে, সাজছে যে আজ সব। মা আসছেন উঠল যে আজ রব। প্রকৃতি আর মায়ের সাথে আমরা কেন বাদ, ঘরে ঘরে নতুন পোশাক মেটায় মোদের স্বাদ। দূর দূরান্ত থেকে সবাই এলো বছর শেষে, ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরল, ঘরে ঘরে জ্বালালো সবাই নতুন আশার আলো। পুজোর সাজে পুজোর মাঝে মোদের রেখো ভালো। সব পেশার লোকেরই এলো নতুন কাজ, সব মানুষই যেন খুশিতে মাততে পারে আজ। মায়ের কাছে ভিক্ষা মাগি দেখাও সঠিক পথ, সব ব্যবধান ভুলে যেন চালাই সম্প্রীতিরই রথ। নমস্কার। এরপরে আমি একটি কবিতা পাঠ করছি, যেটা আমার মাকে নিয়ে লেখা কবিতা।
আমার মা আজ আমাদের মাঝে নেই, তাই মায়ের না থাকা সেই অনুভূতিকে নিয়ে লেখা একটা কবিতা পাঠ করছি। আমার মাকে লেখা চিঠি। মা, কতদিন দেখিনি তোমায়, তবু তো তুমি রয়েছো প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমার পাশে, আমার সাথে। তোমারও কি আমায় মনে পড়ে যেমন করে তোমাকে আমার মনে পড়ে? সাহস করে তোমায় লিখতে বসলাম, জানো খুব ইচ্ছা করে তোমায় লিখতে, সাহস পাই না। তবুও জানি এই যে লিখছি এটা দেখলে তুমি সবচেয়ে বেশি খুশি হতে। তোমার থেকেই তো পাওয়া, তুমিই তো আমার অনুপ্রেরণা। কেমন আছো তুমি ওখানে? তোমাকে কি কষ্ট থেকে মুক্তি দিতে পেরেছি যেমন চেয়েছিলে তুমি, নাকি ওখানেও কষ্ট পাচ্ছ? জানি তুমি কষ্ট পাচ্ছ তোমার অক্সিজেনদের দেখতে না পেয়ে। পারবো কি তোমার মত হতে? না না, সে যে অসম্ভব। শুধু তোমার আশীর্বাদের হাতখানি ছোঁয়াও আমার মাথায়। তোমার অনেক গুণের কথাই তো জানতে পেরেছি তুমি চলে যাবার পর। মুখ ফুটে তো কখনো কিছু বলনি, এমনকি তোমার কষ্টের কথাও না। এখন অন্তত ভালো থেকো। যাই বলি, কোনোটাই যথেষ্ট নয় তোমার সম্বন্ধে বলার। শুধু প্রতি কাজে, প্রতি পদক্ষেপে তুমি থেকো আমার সাথে, আমার মত ও পথে বিশ্বাস। নমস্কার। এরপর নারী বিষয়ক কবিতার মধ্যে চলে যাচ্ছি। গত বছর পুজোতে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল, সেই কবিতাটি আমি এখন পড়ছি। নারী। হ্যাঁ, আমি সেই অসামান্যা নারী। সৃষ্টির আদিকাল থেকেই ঈশ্বর আমায় তৈরি করেছিলেন নরের সাথে। আমি জন্ম দিই, আমারই জন্য সৃষ্টির ধারা অটুট। বিদ্রোহী কবির কথায় যা কিছু সুন্দর অর্ধেক আমার দান। আমি হলাম মা, জন্ম থেকে বড় করে তোলা সন্তানকে সব আমারই দান। আমি স্ত্রী, স্বামীর সব বিপদে আপদে আমি তার পাশে ছায়ার মতো থাকি। আমি কন্যা, আমার সব স্নেহ, ভালোবাসা, শাসন উপুর করে দিই পিতামাতাকে। আমি ভগিনী, ভাইয়ের আদর মেশানো আবদার সে তো আমি সামলাই। আমাকে ছাড়া পুরুষ অসহায়, অবলম্বনহীন। নমস্কার। এর পরের কবিতা উলট পুরাণ। আমরা তো নারী বন্দনা করতে চলেছি, কিন্তু সমাজে প্রকৃতপক্ষে আমরা নারীকে কতটা সম্মান দিতে পারি সেই সম্বন্ধে আমার কিছু লেখা পাঠ করছি। উলট পুরাণ। মাতৃত্বের বন্ধনের কথা তো আমরা সকলে জানি। এ এক উলট পুরাণের কথা বলবো, যেখানে নারীর বন্ধনে সন্তানই মাকে জড়ায়, মা নয়। দেখেছিলাম মাকে চেনা রাস্তার ধারে। মায়ের শরীরে ছিল না কোনো বস্ত্র, সম্পূর্ণ উলঙ্গ। কোলে ছিল শিশু, দেখে বোঝা যায় মা উন্মাদিনী। তবু সে মা, উন্মাদিনী মা তার সদ্যজাত সন্তানের উপর শুয়ে পড়ছে, এতটাই বোধ বুদ্ধিহীন।
সেই মাকে সকলে মেরে ধরে তুলল সন্তানের ওপর থেকে। মার খেয়ে মা তো চিত হয়ে শুয়ে পড়ল, আর সেই সন্তান, অভুক্ত সন্তান, তখন উপর হয়ে শুয়ে নিজেই স্তন্যপান করতে লাগলো। বিরল ঘটনার সাক্ষী হয়ে রইলাম আমরা কজন আর এই পাশবিক সমাজ। কনককান্তি মজুমদার আপনি বলেছেন যে পাবেন হয়তো পরে। হ্যাঁ, আমি লাইভটা প্রথমে পাচ্ছিলাম না। শাশ্বতী দত্ত আমার বন্ধু, সে দেখছে, আমি এটা দেখতে পাচ্ছি। এর পরের কবিতা হলো মহানতম শিল্প। দিনটা ছিল আজকের দিন, সর্বমহান শিল্পী বিধাতা তৈরি করছেন তার মহানতম শিল্প। সেরা শিল্পীর অসাধারণ টানে তৈরি হলো সেরা শিল্প মা। অসাধারণ তুলির টানে এক একটি শিল্প তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি মা। বাইরের চেহারাটা সকলের স্বতন্ত্র, কিন্তু ভিতরে বিধাতা মিশিয়ে দিলেন ভালোবাসার মোড়ক। তুলির টানে অসম্ভব শক্তির আধার হলো, তার সাথে রঙিন করলেন উদ্যম, প্রেরণা, আবেগ, অনুভূতি দিয়ে। তুলির টানে সব মায়েরাই হয়ে উঠলেন অনন্যা। সঙ্গে রইল আশীর্বাদের হাত অনন্তকালের সন্তানের জন্য, ভালোবাসায় মোড়ানো। সন্তানের জন্য নিজেকে নিঃশেষ করার অসামান্য ক্ষমতা সম্পন্ন। এর পরের কবিতা শ্রমিক দিবস। এরপরে কবিতা আমি যাচ্ছি। পরের কবিতায় যাচ্ছি, শ্রমিক দিবসে আজকের মহাভারত। হ্যাঁ, শাশ্বতী দত্ত বলছে খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর মনালি, অনেক ধন্যবাদ। শ্যামল মণ্ডল মহাশয় বলছেন মায়ের কোনো তুলনা হয় না, জীবনে কেউ মাকে ভুলো না। হ্যাঁ, অবশ্যই, এটাই আমাদের সকল সমাজের কাছে এটাই কাম্য। এর পরের কবিতায় যাচ্ছি, আজকের মহাভারত। 8 ঘন্টা শ্রমের দাবিতে ওরা করেছিল আন্দোলন, বদলে তারা রাঙিয়ে দিয়েছিল ওদের। সেই রাঙানো জামাই হয়ে উঠেছিল তাদের আন্দোলনের পতাকা, তাদের হাতিয়ার লাল ঝান্ডা। বিশ্ব শ্রমিক দিবস, বিপ্লব দীর্ঘজীবী হোক, শোষণ নিপাত যাক। শ্রম তো সকলেই করে, সেই অর্থে সকলেই শ্রমিক। চলো আজ অন্য শ্রমিকের গল্প বলি, যে শ্রমিকের কোনো শ্রমের নির্দিষ্ট সময় নেই। ধরে নাও ভোর 5টা থেকে রাত 12টা। হ্যাঁ, ঠিকই ধরেছ, তারাই যারা থ্যাঙ্কলেস জব করে। দিনের শেষে যাদের শুনতে হয় তোমাদের তো কিছুই করতে হয় না। আজ পর্যন্ত তারা কোনো আন্দোলন করেনি, কোনো দাবি তোলেনি, শ্রমের ঘণ্টাও চায়নি। তবু তারাই প্রতিনিয়ত রক্তাক্ত হয়। হ্যাঁ, ঠিকই, সেই দেবীরা, সেই মায়েরা রক্তাক্ত ভুলুণ্ঠিত হচ্ছে শাসক তথা পুরুষতন্ত্রের হাতে। লাঞ্ছিতা, ধর্ষিতা হচ্ছে সেই মহাভারতের যুগ থেকেই। স্বামীর সামনে, সন্তানের সামনে, হয়তো স্বামী দ্বারা সন্তান দ্বারাও। অন্য পুরুষের কথা আর নাই বা তুললাম। সেই সংসার নামক দেবালয়ে
দেবীর রক্তে লাল যুগে যুগে। তবুও কি আমরা ধৃতরাষ্ট্র হয়েই থাকব? চোখ বেঁধেও গান্ধারীর মতো প্রতিবাদ করতে কি পারবো না? বিকর্ণ হয়ে উঠতে পারবো না? আজ যে আমাদের সমাজে বিকর্ণের বড়ই অভাব। আজও একবিংশ শতাব্দীতেও যদি দ্রৌপদীর অধিকার প্রতিষ্ঠা না হয়, তাহলে কৃষ্ণের আবির্ভাব তো হবেই, বিশ্বরূপ দর্শন হবেই আমাদের। ধ্বংসলীলার ওপর আবার স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হবে। সেই ধ্বংসে ছারখার হয়ে যাবে আমরা, যারা দুর্যোধন দুঃশাসনের থেকেও বেশি ভয়ঙ্কর। আমরা সেই ধৃতরাষ্ট্রের দল। নমস্কার। এর পরের কবিতা সীমানা ছাড়িয়ে। কবি নারী লেখিকা এবং কবি নবনীতা দেবসেনের প্রয়াণে এই কবিতাটি লেখা হয়েছে। তিনিও অত্যন্ত বলিষ্ঠ লেখনী ছিল এবং যিনি পুরুষের সাথে সমান তালে তার বলিষ্ঠ লেখনী চালিয়ে গেছেন। সেই লেখাটা, তার প্রয়াণে লেখা কবিতাটা আমি পড়ছি। কবিগুরুর দেয়া নাম নবনীতা। নতুনভাবে তুমি রোজ আসো আমাদের জীবনে নবনীতা হয়ে। দেখেই মায়ের কথা মনে পড়ে যায়। এক মুখ অমলিন হাসি, কপালে একটি বড় লাল টিপ আর খোলা চুলে। তুমি যে অপরূপা। তোমাকে দেখেই সর্বদা মনে হতো একদম মাটির কাছাকাছি। মাটি আর মা মিশে একাকার। আর দেখো, চলেও গেলে সেই আর এক মা চলে যাওয়ার দিনে। ছোটবেলায় তোমার মজার লেখা পড়ে বড় হয়েছি। লেখার সাবলীলতা আর দাপট দেখে একটা কথাই মনে হয়েছে বারে বারে, তোমার লেখা দেখে অন্তত লেখিকা বলে লিঙ্গভেদ করতে কেউ পারবে না। তেমনি দাপট তোমার জীবনশৈলীতে। সব দায়িত্ব পালন করেও নিজের স্বকীয় প্রতিভায় কি ভীষণ উজ্জ্বল ছিলে তুমি। উদ্ভাসিত এক সূর্য, সম্পূর্ণ নিজের পরিচয় পরিচিতা। নিজের মৃত্যু নিয়েও রসিকতা যে করা যায়, বিশেষত যখন মৃত্যু শিয়রে। কর্কট যখন থাবা বসাচ্ছে তোমার শরীরে, কর্কটকেও তুমি তোমার সাহিত্য রসে পূর্ণ করলে কর্কট কমল সম্বোধনে। তোমার শ্বাস কমল খোলা না থাকলেও হৃদ কমলের দরজা যে আজও খোলা। হয়তো পৃথিবীতে তোমাকেই প্রথম দেখলাম নিজের মৃত্যু নিয়েও রসিকতা করতে। কাম এন্ড ফাইট বলা বুঝি তোমার পক্ষেই সম্ভব। যে দাপুটে মায়ের মেয়ে তুমি, কি করে লিখলে বলো তো সারা জীবন এক বুক কষ্ট, যন্ত্রণা, অভিমান নিয়ে? কি করে এত হাসি উপহার দিলে? চলেও গেলে নিঃশব্দে, যার কাছ থেকে তুমি সারা জীবন কিছু শুনতে চেয়েছিলে। আজ মৃত্যুর পর সে বলল তুমি কি ভীষণ প্রতিভাবান। না না, ভুল বলছি। মৃত্যু তো হয়নি, মৃত্যু তো হয় না। লেখকের মৃত্যু নেই, সে যে সারা জীবন পাঠকের হৃদয়েই বেঁচে থাকে। হেরেও যে জেতা যায়, প্রমাণ করে দিলে তোমার কর্কট কমলকে। এসব কিছুই তোমার কাছে তুচ্ছ।
এরপরে আরেকটি লেখা পড়ছি, যেটি আমার একজন পরিচিত মানুষের অবসরকালীন সময় লেখা হয়েছিল। তিনিও অবশ্যই নারী। হয়তো এটাই কালের নিয়ম, প্রকৃতির নিয়ম। প্রবীণরা এসে চলে যাবেন তরুণদের স্থান করে দিতে, তরুণদের প্রস্তুত হবার শিক্ষা দিতে নিজের মতো। তরুণদেরও সে স্থান করার যোগ্য হয়ে উঠতে হবে তাদের যোগ্যতার নিরিখে। তবুও কি সব স্থান পূরণ হয়? কিছু স্থান হয়তো অপূর্ণ থাকে, কিন্তু এতদিনের অভিজ্ঞতা তা কি নিঃশেষ হয়? দীর্ঘ 14 বৎসরের প্রতিদিনের দেখা, প্রতিদিনের আলাপে এখনো মনের মণিকোঠায় লেখা। প্রতিদিন ধরে শিখেছি একটু একটু করে সব দিক থেকেই। একটা কথাই ভীষণ মনে হচ্ছে, যাকে যেখানে মানায় হয়তো এখানে থাকারই যোগ্য তিনি। এই 14 বছর দীর্ঘ সময় নয়, তবু দীর্ঘ ঘটনাবলীর সমারোহ, দীর্ঘ ওঠাপড়ায় ভরা জীবন কেটেছে। সবসময় পাশে পেয়েছি মূল্যবান উপদেশের মাধ্যমে। শুধু তাই নয়, নিজের জীবনের অতি জটিল সন্ধিক্ষণে পেয়েছিলাম মূল্যবান উপদেশ। তার জন্য হয়তো সে জটিলতা কাটিয়ে উঠতে পেরেছি। ব্যক্তিগত স্তরে সবসময় উনি খোঁজ নিয়েছেন ব্যক্তিগত সম্পর্কের প্রশাসনিক আধিকারিক হিসেবে নয়, বরং পেয়েছিলাম বয়োজ্যেষ্ঠাকে, যে উপদেশ একমাত্র মায়ের কাছেই চাওয়া যায়, পাওয়া যায়। তা অবলীলাক্রমে সেই উপদেশ পেয়েছি প্রিয় মানুষের কাছ থেকে। তাই হয়তো জীবনের ঝড়গুলোকে কাটিয়ে উঠতে পেরেছি। তাই এই ক্ষণে মনে হচ্ছে প্রশাসনিক আধিকারিক নয়, ব্যক্তিগত স্তরে একজন উপদেশ দানকারী মানুষের অভাব বোধ করছি। ব্যক্তিগত সমস্যার কথা যাকে বলতে পেরেছি, উপদেশ পেয়েছি, আজ তার বিদায় ক্ষণে মনের মণিকোঠায় সেই স্মৃতিটাই স্বর্ণাক্ষরে লেখা রইল। নমস্কার। এর পরের কবিতা সহচরী। এই কবিতাটি আমার স্কুলের বান্ধবীদের উদ্দেশ্যে লিখেছি, যাদের অনেক বছর পর আবার নতুন করে খুঁজে পেয়েছিলাম। মন চলে যায় ওই দূর পানে, ওইখানে ওই কৈশোরে, ওইখানে মোর মিষ্টি বেলার মিষ্টি সোনার ফুল ঝরে। ওইখানেতে আছে যে মোর ছোটবেলার সহচরী, কান্না হাসির ভাগ করে তো ভালোবাসার মঞ্জুরি। হঠাৎ করে জানতে পারি ধরার মায়া কাটিয়ে, কিছুজন অনন্ত লোকে দিয়েছে পারি, আজ পাই না তাদের হাত বাড়িয়ে। তবুও আছে হৃদয়ে মোর, রইবে তারা সারা জীবন। ছোটবেলার মুখখানি যে তাদের চোখে ভাসে সর্বক্ষণ। নেট দুনিয়ায় অনেককে আমি খুঁজে পেলাম হঠাৎ করেই, বছর 30 পরে সবাই যে যার ব্যস্ত সংসারে। আমার মতোই রূপোর ঝিলিক দেখতে পেলাম চুলের পরে, বয়স কিছু পাল্টে দিলেও একই রকম মন কাড়ে। বছরে একদিন হলেও দেখা যে হয় সবাইকার, ওই দিনেরই অপেক্ষায় বসে থাকি বছর ভর। স্বার্থপর এই দুনিয়াতে অনেক কিছুই হয় মিছে, ভালোবাসা হাসি কান্নায় ওদেরকে যে পাই কাছে। নাইবা থাকুক রক্তের টান, মনের টান যে আরো গভীর, প্রতিদিনের সঙ্গে ওরা
জড়িয়ে আছে হয়ে নিবিড়। নমস্কার। এর পরের কবিতা এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ, নবরূপে নব ফলে ফুলে, নবসজ্জায় নব কলে বরে, বর্ষ শুরু হোক নতুন অঙ্গীকারে। আর যেন কোনো নারীর সম্মানহানি না হয়। শুধু তো নারী নয়, বালিকা, কিশোরী, তরুণী, যুবতী, বৃদ্ধা, কেউই তো পুরুষের লালসার শিকার থেকে বাদ নয়। সকলেই তো সমাজের ভোগ্যপণ্যা। সেই ভোগ্যপণ্যার মানসিকতা থেকে সরে এসে আমরা যেন নারীকে মানুষ বলে ভাবতে পারি। আর কোনো কন্যা ভ্রূণকে যেন ভ্রূণেই বিনষ্ট হতে না হয়, সে যেন মানুষ হয়ে উঠতে পারে। আর যেন কোনো সন্তানকে তার চোখের সামনেই নিজের মাকে অত্যাচারিত দেখতে না হয়, মায়ের হত্যা দেখতে না হয়। চোখের সামনে কোনো বাবাকে মেয়ের, ভাইকে বোনের, স্বামীকে স্ত্রীর, সন্তানকে মায়ের শ্লীলতাহানি, ধর্ষণ দেখতে না হয়। অঙ্গীকার করি সেই সমাজের, যেখানে আমরা জন্মদাত্রী মায়ের সম্মান রাখতে পারি, অসম্মান থেকে বাঁচাতে পারি। না হলে এই সমাজের ধ্বংস অনিবার্য। নমস্কার। এরপর একটি ভিন্ন স্বাদের কবিতা পড়ছি। সেটা একটু অন্য ধরনের। শাড়িতে বঙ্গনারী, শাড়ি নারীর একটা বড় ভূষণ, সেই বিষয়ে লেখা কবিতা। বঙ্গনারীর অঙ্গে শাড়ি, অপরূপ শোভা মনোহরণকারী। তাই তো এই রূপে সকলে পাগল, কিশোর, যুবক, বৃদ্ধ সকল। এই রূপের মোহেতে চলতে পুরুষ চায় এই শোভায় ভুলতে। বাঙালি অবাঙালি, দেশি বা বিদেশি, বাঙালিনীর প্রেমে হতে চায় স্বদেশী। অন্য নারীকে চায় আধুনিক বেশে, তবু ভালোবাসার নারীকে শাড়িতেই শেষে। শাড়ি পরিহিতা রূপে বাড়তি আকর্ষণ, যতই আসুক না আধুনিক ফ্যাশন। যুগ যুগান্ত ধরে বাঙালিনীর শাড়ি, কেকার অলংকার বুঝতে নারী। যুগের সাথে ফ্যাশন বদলায়, স্টাইলে তবু বাঙালিনী পিছে ফেলে দেয়। বিশ্বের দরবারে বাঙালিনী নারী, সময়ের সাথে পাল্টায় শাড়ি। পরিহিতার সাথে পরনের পদ্ধতি, বাঙালি নারী আজও রক্ষা করে ঐতিহ্য, সংস্কৃতি। নমস্কার। এরপর আমি পড়ছি একটি মুক্ত গদ্য হিসাবে লেখা নারী দিবসে প্রকাশ হয়েছিল এই বইটি। সেটাতে গদ্যতে আছে একটু কবিতা থেকে ভিন্ন স্বাদে যাই। কন্যাদানের প্রতি কন্যার মনস্তাত্ত্বিক অনুভূতি। আমি কি কেবল একটা টাকার থলি, যে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণই আমার মান?
রবীন্দ্রনাথের নিরুপমার থেকে আমরা খুব একটা উন্নতি করতে পারিনি, বরং সামাজিকভাবে আরও নিচে নেমেছি। সমাজ আরও নিচে নেমেছে। কন্যাদান এই কথাটির মধ্যেই কন্যাকে অসম্মান করার যথেষ্ট উপকরণ কি নেই? কন্যাকে অর্থাৎ আমাদের কি দান করা যায়, সেই একই কথা উঠে আসছে নিরুপমার মতো, যে কন্যাকে দান করা কতটা যুক্তিযুক্ত, কতটা মানবতাবাদী। কন্যা কি নিরুপমার কথা মতো কোনো সামগ্রী যে তাকে দান করা যাবে? দান তখনই কেউ করতে পারে যখন সেটার ওপর তার অধিকার জন্মায়। কন্যা কোনো বস্তু নয় যে তার ওপর কারোর অধিকার জন্মাবে। সে যেই হোক, পিতা স্বামী কারোরই অধিকার নেই, কারণ কন্যা কারুর সম্পত্তি নয়। পুত্রকে কি দান করা যায়? তাহলে কন্যাকেই বা কি করে দান করা যাবে? আমরা জানি যে 18 বছর বয়স হলে সব নাগরিক প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক মানে স্বয়ের অধীন, অর্থাৎ স্বাধীন, পিতার অধীন নয় কোনোভাবেই। তাই একজন প্রাপ্তবয়স্কা কন্যাকে একজন পিতা কখনোই দান করতে পারে না মানবাধিকারের দিক থেকে। আর কন্যা যদি অপ্রাপ্তবয়স্ক হয়, কন্যাদান হয় কন্যার বিবাহের সময়। তাই কন্যা কি করে অপ্রাপ্তবয়স্ক হতে পারে? তাহলে সে তো বিবাহেরই অনুপযুক্ত, শারীরিক ও মানসিকভাবে। কানেকশনটা হঠাৎ চলে গেছিল, আবার চলে এসেছি। তবে কি আমরা নারীরা কি কখনোই প্রাপ্তবয়স্ক হই না? সমাজ আমাদের কখনোই প্রাপ্তবয়স্ক বলে মেনে নেবে না। কৈশোরে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, প্রৌঢ় বয়সে পুত্রের অধীন, বার্ধক্যে নাতির অধীন। অর্থাৎ নারী যত মেধা, যত প্রতিভা, যত শিক্ষা থাকুক না কেন, নারী স্বাধীন নয়। নারীকে প্রাপ্তবয়স্ক ভাবা হবে না। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রভূত উন্নতি সাধন হলেও নারীর সামাজিক অবস্থানের কি কোনো পরিবর্তন হবে না? বংশ পরম্পরায় যুগের পর যুগ ধরে কি কন্যাদান প্রথা চলে আসবে? অবিলম্বে এর বিলুপ্তির প্রয়োজন। নারীকেই এগিয়ে আসতে হবে এর বিলুপ্তির জন্য। বিদ্যাসাগর রামমোহন দ্বিতীয়বার জন্মাবেন না। তাই নারীর অধিকার নারীকেই ছিনিয়ে আনতে হবে। স্বাধীনতা ভিক্ষা নয়, এটি অর্জন করতে হয়। এরপরে একটু কমেন্টে চলে যাচ্ছি। শাশ্বতী দত্ত আমার বন্ধু লিখছে, খুব সুন্দর, ধন্যবাদ শাশ্বতী। মোহাম্মদ মিজানুর রহমান, শুভ কামনা, অনেক ধন্যবাদ আপনাকে। শাশ্বতী দত্ত আবার লিখছে, একমাত্র নারী পারে সব রকম ভূমিকা যথার্থভাবে পালন করতে। হ্যাঁ, অবশ্যই সেই কামনাই করি যেন সারা জীবন ধরে নারী সেই ভূমিকা পালন করতে পারে। শ্যামল মণ্ডলবাবু লিখেছেন, সুন্দরভাবে এগিয়ে চলেছে। শাশ্বতী লিখছে, ওর সহচরী অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, অবশ্যই এই দিনগুলো আমরা বেঁচে আছি। মোহাম্মদ মিজানুর রহমান লিখছেন, শুভ কামনা শেয়ার করলাম বাংলাদেশ থেকে, খুবই সুন্দর। অবশ্যই সুদূর বাংলাদেশ থেকে যে দেখছেন সেটাতে খুব ভালো লাগছে। আপনি আর একটি কবিতা দিয়েওছেন, সেটা আমি পরে দেখব। আপনার কবিতাটা অবশ্যই পড়ে দেখব। নমস্কার।
বাংলাদেশ থেকে লিখছেন বলে আমার একটি কবিতা একটু ভিন্ন স্বাদের, একটু সহজ সরল কবিতা। ঈদের সময় বাংলাদেশের একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই কবিতাটি, তাহলে একটুখানি পড়ে শোনাচ্ছি। খুশির ঈদ বানাই মোরা অনেক যত্ন করে, নানা রঙের জিনিসে ঘর উপচে পড়ে। রকমারি কাঁচের চুড়ি, মেহেন্দি ছোট হাতে, রাঙিয়ে দেয়া ছোট পায়ে চলি সাথে সাথে। চোখে লাগাই সুরমা আর ঠোঁট রাঙা করি, ছোট্ট ছোট্ট হাতে পায় যেন জান্নাতের পরি। তারও আগে রাখি যে ওই সেহেরি ইফতার, ছোট্ট শরীর পারে না যে বইতে তার ভার। ইফতারের আনন্দেতে মন যে ওঠে নেচে, আম্মি জানকি বেঁধেছে আজকে দিনের শেষে। নতুন জামা নতুন জুতোয় ছোট্ট শরীরখানি, নেচে নেচে দুলে ওঠে দেয় আনন্দে হাতছানি। এবারে সব কিছুই যে হঠাৎ হলো আবছায়া, কি যে হলো বুঝলো না তো ছোট্ট রাবেয়া। আব্বাজান সারাদিন বাসার মধ্যে রয়, বাইরে নাকি লকডাউন আম্মি জানে কয়। আব্বুর সে চোখের মনি, তাই তো সে রাবেয়া খুশ। আম্মি বলে কাজ নাই যে, আব্বুর নেই তার হুশ। জমা টাকায় কেমন করে চলবে কদিন আর, শেষে তো করতেই হবে লোকের কাছে ধার। কেমন করে হবে যে সেহেরি ইফতার, সারাদিনই রোজা রেখে চলবে উপবাস। এবার সবার জামা কাপড় কেমন করে হবে, আম্মি তাই চোখের জলে দিন রাত্রির ভাবে। রাবেয়া তো অত শত জানে না আর, ভাবে আব্বু আছে বাসাতে এটাই উপহার। ঈদের দিনে সাজ পোশাক রকমারি খাবার, কেমন করে আম্মি বানাবে সব কিছু সবার। রাবেয়া তাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, নাই বা থাকুক খাবার পোশাক আব্বু থাকুক ঘরে। ছোট্ট শরীর নাই বা পেল সাজ পোশাক খাবার, আল্লাহ যেন সবার আব্বু আম্মিকে খুশ রাখে সবার। নমস্কার। এরপরের কবিতা জন্মাষ্টমী সেকালো একাল। সেদিনটা বোধহয় প্রলয়ের সম্মুখীন হয়েছিল ধরাধাম। প্রবল বর্ষণে আকাশ ভেঙে পড়েছিল, তার সাথে প্রবল হাওয়া আর বজ্রপাত। কংসের কারাগারে জন্ম নিল কৃষ্ণ। বাবা মা ভালো করে মুখ দেখে নেয়ার আগেই তাকে সরিয়ে দিতে হবে। বসুদেব মাথায় ধামা করে সেই শিশুকে নিয়ে গেলেন বৃন্দাবনে, রাজা নন্দের বাড়িতে। নদী নাগ সকলেই সাহায্য করল। নন্দের সদ্যজাত মেয়েকে নিয়ে বসুদেব ফিরে এলেন। কংসের হাতে মৃত্যুর আগের দিনই সেই মেয়ে দেবী মূর্তি ধারণ করল। সেই কন্যা সন্তান নিজের জীবন দিয়ে কৃষ্ণের আগমন নিশ্চিত করল, যিনি অন্যায়কে শেষ করে ন্যায় রাজ্য নিয়ে আসবে এই পৃথিবীতে। কিন্তু বাবা নন্দরাজ মা যশোদা তা জানতেন, তাদের কন্যা সন্তানের কথা। তবে কেনই বা তারা তাদের কন্যার খোঁজ করলেন না? সে কি শুধু কন্যা বলে? দাপর যুগেও নারী উপেক্ষিতা? দেবদেবীর মধ্যেও কি নারী পুরুষের ভেদাভেদ? তাই কি সেই কন্যা যোগমায়ার অবদান অস্বীকৃত এই সমাজে? কেনই বা জন্মাষ্টমী থাকলো শুধুই কৃষ্ণের জন্মতিথি হিসেবে? কেন তার সাথে যোগমায়ার জন্মতিথি বলেও উল্লেখ রইল না? কেনই শুধু নারী বলে? নারী পুরুষের সমমর্যাদা দেবার কথা বর্তমান সমাজ বলে। তাই জন্মাষ্টমী শুধুই কৃষ্ণের জন্মতিথি নয়, যোগমায়ার জন্মতিথি হিসেবেও পালিত হোক।
এর পরের কবিতা হচ্ছে অব্যক্ত যন্ত্রণা। হঠাৎ করেই তোর সাথে দেখা স্কুলে আসার পথে। প্রতিদিনের মতোই ছিল আমার ভীষণ ব্যস্ততা। নির্দিষ্ট সময় পৌঁছতে হবে। সাংসারিক জাতাকলে যেমন আমরা প্রত্যেকেই যন্ত্র, সেক্ষেত্রে তোর সাথে আমার হয়তো কোনো তফাৎ নেই। ছেলে কোলে নিয়ে তুই উঠে পড়লি, মুখোমুখি তুই আর আমি। মুখটা ভারী মিষ্টি। হঠাৎ করে নিরাভরণ হাতটার দিকে চোখ পড়ল। অনেক চেনা মুখের সাথে মিলিয়ে ফেলেছি, ঠিক যেন মনে পড়ছে না। পরিচয় দিলি, বুঝলাম তুই আমার ছাত্রী। বেশ কয়েক বছর আগেই তোর মুখটা হয়তো হারিয়ে ফেলেছি অন্য মুখের সাথে। বাচ্চাটাও বেশ দুষ্টু, কিন্তু একই কথা বললি তুই। 1 মিনিট বাদেই স্বীকারোক্তি, দিদি আমি ভুল করে ফেলেছি, আর যে ফেরার উপায় নেই। কথায় কথায় 2-4টে কথা হলো, গন্তব্য চলে এলো, আমায় নেমে পড়তে হবে। নেমেও পড়লাম। তারপর বারে বারে একটাই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কি কথা বলতে চেয়েছিলি আমাকে? শোনা যে হলো না, জিজ্ঞাসা করাও হলো না ঠিক করে। খুব কি কষ্ট তোর? খুব যন্ত্রণা? খুব অত্যাচারিত হোস কি তুই? এক অব্যক্ত অপরাধ বোধ আমায় কুড়ে খেতে লাগলো। কি কথা বলতে চেয়েছিলি আমায়? শোনা যে হলো না। তোর পাশে দাঁড়াতে যে পারলাম না। শুধু চোখ বন্ধ করলে একটা কথাই কানে ধ্বনিত হতে লাগলো, দিদি আমি ভুল করে ফেলেছি, দিদি আমি ভুল করে ফেলেছি। নমস্কার। শাশ্বতী জানাচ্ছে ভীষণ সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ তোমাকেও। শিউলি সরকার আমার দিদি, সেও দেখছে, এটুকু দেখতে পাচ্ছি আমি। এর পরের কবিতা ও মেয়ে। এই কবিতাটাও একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। এর আগের কবিতাটাও সত্য ঘটনা অবলম্বনে লেখা লিখেছিলাম। আমার এক ছাত্রীর সাথে আমার দেখা হয়েছিল, সে তার সাথে যে কথা হয়েছিল সেই বিষয় নিয়ে আমি লিখেছিলাম। এরপরের কবিতা হচ্ছে ও মেয়ে। ও মেয়ে, তোর মেয়ে হওয়ায় কি কাল হলো? যেদিন তুই এসেছিলি মায়ের কোল আলো করে, সেদিন সবাইকে বলতে পেরেছিল ঘরে লক্ষ্মী এলো। নাই বা শাঁখ বাজলো, উলু দিল কেউ, তবু মায়ের চোখটা তো আনন্দাশ্রুতে চিকচিক করে উঠেছিল। তবুও কেউ কি ভেবেছিল এরকমভাবে তোকে বিদায় জানাতে হবে? চরম নৃশংসতার তোকে মৃত্যুবরণ করতে হবে? সত্যি কি ওরা মানুষ ছিল নাকি মানুষরূপী দানব? ওরা তোকে অপহরণ করলো প্রথমে, তারপর শারীরিক অত্যাচার করে এফোর ওপর করে দিল তোর 17 বছরের নরম শরীরটা। সদ্য কৈশোর উত্তীর্ণা, তারপরও ওরা ওদের অপরাধের প্রমাণ লোপে মত্ত হয়ে উঠল। ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেললো তোর গলার নলি, ধারালো অস্ত্রে কেটে ফেললো একটা গোটা হাত। তবুও তাদের মনে হলো প্রমাণ লোপ শেষ হয়নি। শেষে তো নিথর স্থির হওয়া শরীরটা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল ওরা। তাতেও জান্তবো কাণ্ড কারখানা শেষ হলো না। আধপোড়া শরীরটা ফেলে দিল কালভার্টের নিচে। সকালে যখন চাষিরা এলো সেই নির্জন জনমানবহীন স্থানে, দেখলো শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে তোর দেহ। মর্মান্তিক পরিণতি। পারলি কি ক্ষমা করতে তোর জন্মভূমিকে? আমরা যারা তোকে রক্ষা করতে পারলাম না সেই অপদার্থ সমাজকে?
নপুংসক রাষ্ট্র ব্যবস্থাকে অনন্ত লোকে তুই আনন্দে থাক। এই ঘৃণ্য সমাজ ততোধিক ঘৃণ্য মানুষরূপী অমানুষগুলো তোকে ছুতে পারবে না। তোকে যে আজ ঈশ্বর আশ্রয় দিয়েছে, আজ তুই পরম নিশ্চিন্ত। নমস্কার। এরপর একটু স্বাদ পরিবর্তন করে একটা গল্প, ছোট একটি গল্প পড়ে শোনাচ্ছি। সেটাও সদ্য প্রকাশিত হয়েছিল ই-বুকের মাধ্যমে। গল্পটিতেও নারী চরিত্র প্রধান চরিত্র হিসাবে ছিল। ভাগ্যের ফের, এটা পরিযায়ী শ্রমিকদের নিয়ে লেখা। মালতী গাছের তলায় বসে ভাবতে লাগলো। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। 20 বছর আগে এই বাড়িতেই, এই গ্রামেই সে বধূ হয়ে এসেছিল। চারিদিকে আলো, লোকজন, হইচই, কত হাসি, গল্প, আনন্দ। যে মানুষটার হাত ধরে এখানে আসা, সেই নিমাই দাসও আজ আর নেই। নিমাই কাজ করত চাষের কাজ বর্ধমানের এক অখ্যাত গ্রামে। চাষবাস দিয়ে সংসার আর চলতো না। মা ভাই বোন নিয়ে বড় সংসার। শেষে গ্রামের এক বন্ধু খোঁজ দিল মুম্বাইতে কাজ করার। নিমাই এক কথায় রাজি হয়ে চলে গেল মুম্বাইতে সোনার কাজ করার জন্য। কাজে থিতু হয়ে গেলে মালতীকে সেখানেই নিয়ে সংসারে বাঁধল। রোজগারের মোটা টাকা বাড়িতেই পাঠাতো সে। তারপর এলো 2 ছেলে মেয়ে, বন্দনা আর বিকাশ। নিমাইকে ধরলো আদিম নেশায়, ধরলো মদ, সেই সঙ্গে যাতায়াত শুরু করলো নিষিদ্ধ পল্লীতে। বাড়িঘর আসা প্রায় ছেড়েই দিল। শেষে একদিন বাড়ি ফিরে এলো অনেক বছর পর। এতদিন মালতীও একে ওকে বলে সোনার কাজে ঢুকে পড়েছে। নিমাইয়ের থেকে সে শিখে নিয়েছিল। নিমাই ফিরে এলো গায়ে জ্বর, চর্মরোগ, আরো অনেক কিছু নিয়ে। মালতী সব রকম চিকিৎসা করলো। ডাক্তার বলল এডস, এই রোগে নাকি বাঁচে না। শেষে নিমাই একদিন চলে গেল। সোনার কাজ করেই বিকাশ বন্দনাকে বড় করে তুলছিল মালতী। হঠাৎ করেই একটা অসুখ এলো বিদেশ থেকে। ছুলেই অসুখ হয়ে যায়, বাঁচে না। লকডাউন হয়ে গেল সব। ওদের কারখানা, শোরুম সব বন্ধ। আস্তে আস্তে ওদের পুঁজিও শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন শিবাজি কলোনি, মানে তারা যেখানে থাকতো, সেখান থেকে তাদের চলে যেতে হবে। কারণ কি, তারা নাকি মহারাষ্ট্রের নিজস্ব লোক নয়। তাই তাদের একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হলো। 2-1 দিন খেতে পেল তারা, তারপর থেকেই খাওয়া বন্ধ। তাদের হাতের টাকাও শেষ। তাদেরকে চলে যেতে হবে বাংলায়, কাজ বন্ধ। কতদিন না খেয়ে থাকবে? এদিকে বাস, ট্রেন সব বন্ধ। শুনলো তাদেরকে নিয়ে যাওয়া হবে, কিন্তু কই নিয়ে যাওয়ার লক্ষণ নেই। বিকাশ গ্রামে এসে বলল তাড়াতাড়ি জিনিস গোছাতে, তাদের হাঁটতে হবে। শুনে বন্দনা কেঁদে ফেলল। মালতীর উপায় নেই। কাঁধে পিঠে মালপত্র নিয়ে বিকাশ বন্দনাকে নিয়ে হাঁটা শুরু করলো। পথে কেউ কেউ তাদের জল দিল, কিছু কিছু দিদিমণিরা তাদের খাবার দিল। রাতে পথেই বিশ্রামে, সকালে আবার হাঁটা। এইভাবে হেঁটে হেঁটে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে অবশেষে ঢুকলো বাংলায়। বাংলাতে ঢুকে হেঁটে হেঁটে চলে এলো বর্ধমানের সেই অখ্যাত গ্রাম বীরপুর। গ্রামে ঢুকতে সবাই বলছে পরিযায়ী শ্রমিক এসেছে। সেটা কি? এরকম কথা শোনেনি কখনো। সোজা চলে গেল তার শ্বশুর বাড়ি। কিন্তু এ কি, শাশুড়ি, ননদ, জায়ের হাতে বাঁশ কেন? তারা ঢুকতে যেতে আক্রমণ শুরু হলো বাঁশ দিয়ে। যেখানে সেখানে এলো পাথারি বাঁশ পড়তে লাগলো। তারা বাড়িতে ঢুকতে দেবে না। বিকাশ বন্দনার ওপর পড়তে লাগলো। এত মার খেয়েও তারা বেঁচে রইল। ছুটে কোনো ক্রমে পালালো ক্ষেতি জমিতে। ধান ক্ষেতের মধ্যে জিনিসপত্র ফেলে এসেছে।
সারা জীবন ধরে কষ্ট করেও তারা এদের জন্য টাকা পাঠিয়েছে, দেখাশোনা করেছে। আজ তারাই ব্রাত্য। তার জায়গা মহারাষ্ট্রে তারা বহিরাগত, তার নিজের দেশ বাংলায় তারা আগন্তুক। তাহলে তারা কোথাকার? কোথায় যাবে তারা? এর কোনো উত্তর নেই মালতীর কাছে। তার আশ্রয়স্থল এখন এই দেশের মাটি। সেই তাকে আশ্রয় দেবে, কোলে তুলে নেবে। আর আছে খোলা আকাশ। চোখের জলও শুকিয়ে গেছে, কিন্তু বেঁচে থাকতে হবে তাকে 2 সন্তানের স্বার্থে। নমস্কার। সময় প্রায় হয়ে এসেছে 1 ঘন্টার লাইভ প্রোগ্রাম। আমি শেষ কবিতাটি পড়ছি। এই কবিতাটি নারী, বলেছিলাম মূলত নারীকে নিয়েই কবিতা লেখা, কিন্তু এই কবিতাটি একমাত্র পুরুষকে নিয়ে লেখা, এবং তিনি শুধু পুরুষ নন, তাকে পুরুষ বললে অত্যন্ত কম বলা হবে। তিনি মহাপুরুষ, এবং আমার মতে তাকে ছাড়া ভারতীয় নারী অসম্পূর্ণ। তাকে ছাড়া নারীর প্রশ্ন ওঠে না। নারী সম্পূর্ণ অসম্পূর্ণ তাকে ছাড়া। আর 6 দিন বাদে তার জন্মদিন। সেই মহান মানুষের উদ্দেশ্যে আমার এই শ্রদ্ধাঞ্জলি। অগ্নিময় ঈশ্বর, আমরা নারী, আমরাও পারি। বলা সম্ভব হতো না যদি ঈশ্বর আরেকজন ঈশ্বরকে প্রেরণ না করতেন। সেই অগ্নিময় মহাসাগর, যেখানে বিদ্যা ও দয়ার সহাবস্থান, হয়তো এর আগে মানুষ দেখেনি। যেখানে কুসুমিত কোমল হৃদয়, সেখানেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গ। কঠোর কোমল হৃদয়, অসাধারণ তেজস্বী ও বাগ্মী, অসাধারণ বুদ্ধিমত্তা, যিনি মেদিনীপুর থেকে কলকাতায় পায়ে হেঁটে শিখে যান 1 2 3। রাস্তায় সেজের আলোয় পড়ে হয়ে ওঠেন কলেজের অধ্যক্ষ। ইংরেজের অভব্য ব্যবহারের প্রতিবাদ সমব্যবহার করার উচ্চশির তিনিই আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। বাল্যবিবাহ রদ, বিধবা বিবাহের প্রচলন না হলে আজও আমরা প্রতিনিয়ত মরতাম অন্যায়ের অত্যাচারের যূপকাষ্ঠে। শিক্ষার আলোয় উদ্ভাসিত হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না যদি না ঈশ্বররূপী মহামানবের আগমন না হতো। অবলীলাক্রমে নিজের শেষ সম্বল পর্যন্ত বিকিয়ে দিতেন, তবু নিজ পুত্রের অন্যায়ের কাছে নিজের অন্ধ পুত্র স্নেহ দেখাননি। এই জন্যই তিনি মহান মানব, যে মায়ের ডাকে বর্ষার দামোদর সাঁতরে পার হন, গ্রামের সকল মহিলাকে কম্বল দান করেন। আবার যখন তার আদর্শের সাথে সংঘাত হয়, ঠিক তখনই তিনি পরিবার পরিজন গ্রাম ছেড়ে সব সংস্রব ত্যাগ করেন। চিরকালের জন্য একাকী হয়ে যান, তবু তার আদর্শকে নত হতে দেননি। অকালে কুপথে যাওয়া পুত্রকে অর্থ সাহায্য করেননি, কিন্তু বিলেতে থাকা কবি মাইকেলকে দেনা মুক্ত করেন। তিনি হলেন বিদ্যাসাগর, তিনি হলেন দয়ার সাগর। তাই তো কবি বলেছেন, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নমস্কার। সময় প্রায় শেষ হয়ে এলো। একটু কমেন্টে দেখে নিই আর কে আছেন। সময় প্রায় শেষ হয়ে এলো। 1 ঘন্টার লাইভ প্রোগ্রাম ছিল আমার। এরপরে আরও অনেকে আসবেন লাইভ প্রোগ্রামে, আপনারা নিশ্চয়ই ধৈর্য ধরে তাদের সব দেখবেন। আপনারা যারা লাইভে ছিলেন, আমার ধৈর্য ধরে আমার লেখা শুনেছেন,
অনেক ধন্যবাদ রইল সকলকে। আশা করি পরবর্তীকালে আবার আমি আসতে পারবো। নমস্কার।